নরেন্দ্র মোদী কি ইন্দিরা গান্ধী হতে পারেন? কাল থেকে সোশ্যাল নেটওয়ার্কে এই একটাই প্রশ্ন সকল জায়গায়। ইন্দিরা গান্ধী যেভাবে 1971 সালে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশে জন্ম দিলেন, নরেন্দ্র মোদী কি ঠিক একইভাবে পাকিস্তানকে টুকরো বিটুকরো করতে পারবেন? নরেন্দ্র মোদী কি পারবেন পিওকে কে আমাদের দখলে এনে সগর্বে ঘোষণা করে দিতে? ওই কাশ্মীর, যে কাশ্মীর দিনের পর দিন পাকিস্তান দখল করে রাখার চেষ্টা করেছে, সেই পাকিস্তান আজ কাশ্মীরে পা ফেলার ক্ষমতা দেখাতে পারবে না? এই প্রথমবারের জন্য অপারেশন সিন্দুর যখন লঞ্চ করা হয়, 120 কোটি ভারতীয় সমর্থন পেয়েছিল এই সরকার। সকলে বলেছিলেন যেভাবে নরেন্দ্র মোদীর এই সরকার পাকিস্তানে ঢুকে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, তা নিঃসন্দেহে সাধুবাদ এবং প্রশংসাযোগ্য। এই প্রথমবার ভারতের সেনা বাহিনীর পাশে 140 কোটি মানুষ আপ্রাণ সমর্থন করেছেন এবং চেয়েছিলেন যদি কোনো না কোনোভাবে এই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রকে এই পৃথিবী থেকে গুড়িয়ে দেওয়া যায়। অ্যাডভান্টেজ পজিশনে ছিল ভারত। কালকে সিজফায়ার এগ্রিমেন্টের পর দুটো প্রশ্ন সোশ্যাল নেটওয়ার্কে উঠতে শুরু করলো। প্রশ্নটা এক, মাধ্যম দুটো আলাদা। একটি হলো রাজনৈতিক মাধ্যম, যেখানে কংগ্রেসের একাধিক নেতা বলতে শুরু করলেন ইন্দিরা গান্ধী যা পারলো তা নরেন্দ্র মোদী পারলো না। ইন্দিরা গান্ধী যেভাবে 1971 সালে পাকিস্তানকে ভেঙে দিয়ে বাংলাদেশ তৈরি করেছিল এবং পাকিস্তানের মেরুদণ্ড প্রকাশ্যে ভেঙে চুরমার করে দিয়েছিল, তা কেন নরেন্দ্র মোদী পারলো না? পাশাপাশি অন্য প্রশ্নটি যারা প্রথমবারের জন্য আমি দেখছিলাম আমাদের কমেন্টে এসে করলেন অসংখ্য বিজেপি সমর্থক এবং মোদী ভক্তরাও। তারা বললেন যদি ইন্দিরা গান্ধী 1971 সালে পারে তাহলে নরেন্দ্র মোদীও পারবেন। কেউ বললেন 1947 সালে পণ্ডিত নেহেরু যদি পারে তাহলে নরেন্দ্র মোদীও 2025 সালে পারবেন। এটাই সেরা সময় পিওকে, বালুচিস্তান এবং তালিবানের সম্পূর্ণভাবে ভারতের ডমিনেশন দেখানো এবং পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী এক রাষ্ট্রকে ভেঙে চুরমার করে দেয়। অন্তত শেষ 5-6 দিনে আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের রাফায়েল কি করতে পারে। শেষ 5-6 দিনে আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের ডিফেন্স মিসাইল সিস্টেম এশিয়ার অন্যতম সেরা একটি ডিফেন্স মিসাইল সিস্টেম। শুধু রাশিয়ার S-400 নয়, আমাদের কাছে আকাশ মিসাইল সিস্টেম যা নিজের দক্ষতায় শেষ 5 দিন ভারতীয়দের রক্ষা করে গেল। তাহলে কিসের এত ভয়? আমরা যে পাকিস্তানে ঢুকে 9টি মিসাইল স্ট্রাইক করলাম, 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিলাম, ভয় তো ওদের পাওয়া উচিত। এলওসি অঞ্চলে লাগাতার ভারতীয় সেনার সঙ্গে না পেরে যারা সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালায়, বুঝে নেওয়া উচিত তারা কতটা ভীরু, তারা কতটা ভীত। আমরা কেন পিছিয়ে যাব? প্রশ্ন কিন্তু ওঠে। প্রশ্ন ওঠে যখন আমরা লাহোরের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে পারি, তারপরেও এই মুহূর্তে ডিফেন্সিভ অ্যাপ্রোচ কেন নেব, সেই প্রশ্নের প্রশ্ন ওঠে যখন একের পর এক জায়গায় বিভিন্ন স্তরে আমরা পাকিস্তানকে রীতিমতো আন্তর্জাতিক স্তরে নাস্তানুবুদ করি, তা সত্ত্বেও শক্তিশালী রাষ্ট্র হয়ে আমরা কেন পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রের বিপক্ষে পিছিয়ে যাব? অ্যাডভান্টেজ পজিশনে থেকে আমরা কেন খেলাটা শেষ করব না? এই প্রশ্ন কিন্তু কালকে বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করেছে। আর উঠতে শুরু করেছে সেই ঐতিহাসিক প্রশ্ন, ইন্দিরা গান্ধী যা পেরেছিলেন নরেন্দ্র মোদী কি তা পারবেন? তুলনা হয় না, দুটো সময় সম্পূর্ণ আলাদা, দুটো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কিন্তু একটু সামারাইজ যদি করা যায় তাহলে আমি কিছু কথা এই বিষয়ে বলতে চাই। আপনারা কমেন্টে নির্দ্বিধায় আপনাদের মতামত জানাবেন, কিন্তু এই মতামত যে জানাবেন চেষ্টা করবেন বস্তুনিষ্ঠ কথাবার্তা বলার, যেন ওই কমেন্টগুলো দেখে বাকিরাও কিছু শিখতে পারে, আমি কিছু শিখতে পারি। 1971 সাল ইন্দিরা গান্ধী কেন পেরেছিলেন এই প্রশ্নটাকে বুঝতে হবে। দেখুন, উনি পেরেছিলেন এর সহজ উত্তর হলো বুকের কলিজা। মাথায় রাখতে হবে ইন্দিরা গান্ধীও কিন্তু তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট নিক্সনকে ফিরিয়ে দিয়েছিলেন এবং ইন্দিরা গান্ধী বুঝেছিলেন আমেরিকা যদি আমাদের পাশে না থাকে তাহলে আমাদের বিকল্প কোনো জোট প্রয়োজন। ইন্দিরা গান্ধী কিন্তু সোভিয়েতের সঙ্গে জোট করেন। সেবার থেকে রাশিয়া আমাদেরকে উজাড় করে কিন্তু দিয়েছে। সেই 1971 সাল থেকে সোভিয়েতের সঙ্গে জোট করে পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিলেন ইন্দিরা গান্ধী। তার সব থেকে বড় আরো একটা কারণ আছে, ভৌগোলিক কারণ। সে সময় পাকিস্তানের জিওপলিটিক্যাল শুধু নয়, জিওগ্রাফিক্যালও একটা ডিসঅ্যাডভান্টেজ কি ছিল জানেন? পাকিস্তান দুদিকে বিস্তার লাভ করেছিল এবং মাঝে ছিল ভারতবর্ষ। একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, এবং মাঝখানে যেহেতু ভারত আছে, ফলে ভারতের কাজটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অনেকটা সহজ ছিল আজকের থেকে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো 1971 সালের পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম ছিল না, তারা পারমাণবিক শক্তিধর কোনো দেশ ছিল না।
তা সত্ত্বেও ইন্দিরা গান্ধী কিন্তু বুকের জোরটা দেখিয়েছিলেন বলেই আমেরিকার মতো প্রভাবশালী এবং প্রতিপত্তিশালী এক শাসককে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, ভারতবর্ষকে যদি যারা দ্বিখণ্ডীকরণ করতে আসবে, যারা অশান্ত করতে আসবে, আমরা তাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দেব। তিনি 9 মাস অপেক্ষা করেছিলেন, এটা বাস্তব। তিনি বোঝার চেষ্টা করেছিলেন বিষয়টা কোন দিকে যাচ্ছে, এটাও বাস্তব। তিনি চেষ্টা করেছিলেন মুক্তিযোদ্ধাদের আসলে কিভাবে ব্যবহার করা যায় এই স্ট্র্যাটেজিক্যালি পয়েন্টটা সাজাতে, এটাও বাস্তব। কিন্তু সব মিলিয়ে ইন্দিরা গান্ধী যদি বুকের কলিজাটা ওই সময় না দেখাতেন, তাহলে কিন্তু 1971 সালে বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রটাই তৈরি হতো না। যদিও বাংলাদেশিরা সে কথা স্বীকার করেন না, তারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেন, মুক্তিযোদ্ধাকেই অসম্মান করেন। এবং এখন দেখুন, যাদের সঙ্গে লড়াই করে সেই বাংলাদেশের সৃষ্টি, সেই বাংলাদেশের মানুষটাই কিন্তু এখন সেই পাকিস্তানের সমর্থক। এই হলো 1971 সালের বিষয়। সে সময় কিন্তু ভারতবর্ষ পাকিস্তানের 93,000 সৈনিককে গ্রেফতার করেছিল। অনেকে বলেন এই 93,000 পাকিস্তানের মধ্যে 80 থেকে 81,000 সৈনিক ভারতের এই পাকিস্তানের ছিল এবং বাকিরা ছিল সাধারণ মানুষ। এখন 2025 একদম অন্য একটা পিরিয়ড। আমরা 2016 সালে দেখিয়ে দিয়েছি আমরা পাকিস্তানে ঢুকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ভেঙে চুরমার করে দিতে পারি। আমরা 2019 সালে দেখিয়েছি আমরা যা পারি, সেই সার্জিক্যাল স্ট্রাইক গোটা বিশ্বের অনেকেই হয়তো পারে না। পাকিস্তান আমাদের নামে যেন ভয়ে কাঁপে। অর্থাৎ 1971 সালে আমাদের স্ট্র্যাটেজি এবং 2025 সালের আমাদের স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, শুধুমাত্র ভৌগোলিক কারণে শুধু নয়, জিও পলিটিক্যাল অ্যাসপেক্টেও। 1971 সালে ডিপ্লোম্যাসির প্রেশার ছিল না, G7 কান্ট্রির প্রেশার ছিল না। 1925 সালে এসে যদি দেখবেন G7 যে কান্ট্রি আছে তারা ভারতকে রিকোয়েস্ট করেছে যুদ্ধ থামিয়ে দেওয়ার। কারণ এখানে আফগানিস্তানের ভূমিকাটাও ইম্পর্টেন্ট ভাবে আপনাদের ভাবতে হবে যে আফগানিস্তান বৃহত্তর আফগানিস্তান করতে চাইছে পাকিস্তানের একটা পার্ট নিয়ে। সেই আফগানিস্তান যদি সত্যি জয়লাভ করে এবং প্রভাবশালী তালিবান রাষ্ট্রে পরিণত হয়, তাহলে সব থেকে বড় ধাক্কাটা খেতে পারে আমেরিকা। এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো, যদি আফগানিস্তানকে থামাতে হয় তাহলে আমেরিকার আবার দরকার হবে পাকিস্তানের। পাশাপাশি যদি পাকিস্তানের পাশ থেকে আমেরিকা সরে যায়, তাহলে পাকিস্তান কিন্তু চলে যাবে চায়নার দখলে। তাই পাকিস্তানকে কেন্দ্র করেই পশ্চিমী শক্তির একাধিক জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট কিন্তু তৈরি হয়, যাতে ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত ভারতবর্ষ পড়ে যায়। ভারতবর্ষ যদি এই যুদ্ধে জিতে যায়, তাহলে আমেরিকা বুঝতে পারত এই এশিয়া মহাদেশে নতুন এক শক্তির জন্ম হয়েছে, তার নাম ভারত। ভারতবর্ষের সামরিক শক্তি এই বিশ্বে চতুর্থ, ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার জিডিপি এই বিশ্বে পঞ্চম, ভারতবর্ষের ম্যান পাওয়ার এই বিশ্বে দ্বিতীয়। তা সত্ত্বেও ভারতবর্ষ অ্যাগ্রেসিভলি মুভ করতে পারেনি শুধুমাত্র ডিপ্লোম্যাটিক একাধিক মায়াজালে জড়িয়ে যাওয়ার জন্যই। যদি জড়িয়ে যেত, তাহলে সেদিনের মতো রাশিয়া, সোভিয়েতের মতো রাশিয়া, আজকের রাশিয়া যে ভারতবর্ষের পাশে এসে দাঁড়াবে না, তারও কোনো কিন্তু নিশ্চয়তা ছিল না। সময়টা বদলেছে, দুটো ভার্সান আলাদা, দুটো মাধ্যম আলাদা। প্রশ্ন কিন্তু উঠবে, কেন আমরা পাকিস্তানকে বাগে পেয়েও আমরা অল আউট ঝাঁপালাম না? যারা দিনের পর দিন জাতিসংঘে ভারতবর্ষকে অপমান করে, যারা দিনের পর দিন কাশ্মীর নিয়ে লম্বা চওড়া কথা জাতিসংঘে বলে, যারা দিনের পর দিন ভারতের অখণ্ডতাকে ভেঙে চুরমার করতে চায়, তাদেরকে হাতে পেয়েও আমরা কেন ছেড়ে দিলাম? এই প্রশ্ন কিন্তু উঠবে। আমাদের কাছে রাফায়েল ছিল, অগ্নি ছিল, 1, 2, 3, 4, 5 সাবমেরিন ছিল, ডেস্ট্রয়ার ছিল, ইন্ডিয়ান নেভি ছিল, ইন্ডিয়ান আর্মি ছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল, এবং এত সব ছিল তা অলরেডি পাকিস্তান জেনেও আমাদের দেশে ঢুকে আমাদের নিরীহ পর্যটকদের হত্যা করেছে। এই হত্যার জবাব শুধু 9টা জঙ্গি ঘাঁটি কিন্তু হতে পারে কি? এই প্রশ্ন কিন্তু উঠবে। কারণ সাধারণ মানুষ চেয়েছে এই পাকিস্তানকে একদম ভেঙে চুরমার করে দেওয়া। কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না, এদেরকে সুযোগ দিলে এরা আবার ধোঁকাবাজি করবে। ইতিহাসে এই ধোঁকাবাজির নিদর্শন আছে। ইতিহাস কেন বলছেন? কালকে 5টার সময় সিজফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট হয়েছে, 9টার সময় তারা গুলি চালিয়েছে সিজফায়ার এগ্রিমেন্টের পর 3 ঘন্টার মধ্যে। তবে ইন্দিরা গান্ধীর এই পিরিয়ডটায় বিতর্ক ছিল অনেক। দেখুন, ইন্দিরা গান্ধী এই যুদ্ধে জেতার 8 মাস পরে সিমলা এগ্রিমেন্ট করে ফেলেন। এই সিমলা এগ্রিমেন্টের পরে পাকিস্তানের 93,000 মানুষকে ছেড়ে দেয় ভারত। শুধু তাই নয়, যে জায়গাটা ভারত জিতেছিল সেই জায়গাটাও কিন্তু পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়েছিল সে সময়। এই 93,000 মানুষকে ছেড়ে দেওয়ায় সে সময় ভারতে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। পাশাপাশি প্রশ্ন উঠেছিল যে 54 জন ভারতীয় সেনারা
পাকিস্তানের জেলে আছেন বা পাকিস্তানে আছেন তাদেরকে কবে ছাড়া হবে? দুর্ভাগ্যের বিষয় হলো সেই 54 জন ভারতীয় সেনার হদিশ আজ অবধি কিন্তু আমরা পাইনি। নয় তারা জেলে আছেন, নয় তাদেরকে পাকিস্তান সরকার নির্মমভাবে হত্যা করেছেন। কিন্তু এটা বাস্তব, আজকের দিনে দাঁড়িয়ে সেই 54 জন ভারতীয় সেনার হদিশ আমরা এখনো পাইনি, যা ইন্দিরা গান্ধীর সময়ে কিন্তু হয়েছিল। অর্থাৎ 1971 সালের 8 মাস পর 1972-এ সিমলা এগ্রিমেন্ট করে পাকিস্তানকে সবকিছু ফিরিয়ে দিয়ে উদারতা দেখানো এবং বিনিময়ে আমরা কিছু পেলাম না, সেই 54 জন সেনাবাহিনীকে সদস্যকে আমরা পেলাম না, এটা কিন্তু ইন্দিরা গান্ধীর একটা ব্যর্থতা বলে অনেকে ভাবেন। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ইন্দিরা গান্ধীর যে ওই সামগ্রিক পিরিয়ডটা, সে সময় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও একটা ফোর্সের জন্ম হয়, মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যেভাবে ভারতকে সে সময় সাপোর্ট করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে যদি ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো সমীকরণ দেখেন তাহলে কিন্তু একদম সমীকরণটা আলাদা। আওয়ামী লীগ সে সময় বা বঙ্গবন্ধু মুজিবুর রহমান কিন্তু সে সময় ইন্দিরা গান্ধীর একটা স্ট্রং পয়েন্ট ছিল। মানে তখন ইন্দিরা গান্ধী জানতেন আমরা যদি পাকিস্তানের বিপক্ষে লড়াই করি তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের সাপোর্ট করবে। যে জায়গায় স্বাধীন আমরা করতে চাইছি সেই মানুষরাই যদি স্বাধীনতাকামী না হয় তাহলে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? শুধুমাত্র জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে পাকিস্তানকে আলাদা করে দেবো সেটা তো হতে পারে না। ইন্দিরা গান্ধী একটি ইন্টারভিউতে বলেছিলেন, দেখুন এই যুদ্ধে জিতে বাংলাদেশের কি হবে আমি জানি না, কিন্তু এই যুদ্ধে যদি আমরা জিতি তাহলে পাকিস্তান আর আগের মতো জায়গায় থাকবে না। অর্থাৎ ইন্দিরা গান্ধীর অ্যাটিচিউডটা কিন্তু প্রথম থেকেই খুব সহজ ছিল। অনেকে 9 মাস সময় কেন লেগেছে প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনারা যদি রেজাল্ট দেখেন দেখবেন 9 মাস পরে উনি একটা রাষ্ট্রকে দ্বিখণ্ডিতকরণ করে এই পৃথিবীর মানচিত্রে একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছেন, যা কিন্তু বর্তমান সময়ে করা কঠিন। কারণ আমাদের প্রতিবেশীর সাপোর্ট, সমর্থন আমরা কিন্তু এই মুহূর্তে পাই না কেন? 1971 সালে সকলের ইকোনমিক্যাল স্ট্রাকচার একই ছিল। ভারত এবং পাকিস্তানের ইকোনমিক্যাল স্ট্রাকচার 100% এক না হলেও 90-99% ব্যাপার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের কিন্তু লস অনেক, হারানোর ভয় অনেক থাকবে। আজকের দিনে পাকিস্তান পিছনের দিকে মুভ করছে, কিন্তু ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার পাকিস্তানকে অন্তত 10টা গোল দিতে পারে। এই মুহূর্তে যদি ফুল ফেজ যুদ্ধে ভারতবর্ষ জড়িয়ে যেত তাহলে ভারতবর্ষের অর্থনীতিতে এফেক্ট পড়তো, ভারতবর্ষের জিডিপিতে এফেক্ট পড়তো, এবং আমেরিকা এবং চায়নার ট্রেড ওয়ারের মাঝে ভারতবর্ষ ললিপপ হয়ে যে সুযোগটা পেয়েছিল, পয়সা রোজগার করার যে অপরচুনিটিটা খুলে গেছে ভারতের কাছে, সেই সুযোগটা হাতছাড়া হয়ে যেত। কারণ আজকের ভারত 1971 সালের ভারত নয়। কারণ ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার, ফরেক্স রিজার্ভ, সামরিক শক্তি সমস্ত দিকে পাকিস্তানকে ভারতবর্ষ কিন্তু অনেকটা পিছনে ফেলে এগিয়ে চলে এসছে। ফলে এখানে হারানোর ভয়টা ছিল পাকিস্তানের। এখানে ভারতবর্ষ কিন্তু যদি ফুল ফেজে যুদ্ধে যেত, হারানো নয় ক্ষতির সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি ছিল। এখান থেকেও কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যাসপেক্টে আপনাকে ভাবতে হবে, একটা যুদ্ধ শুরু না করে এই যুদ্ধের শেষে আমি কোথায় পৌঁছাবো সেটা ইম্পর্টেন্ট। যেটা ইন্দিরা গান্ধী ভেবেছিলেন পাকিস্তানের সৃষ্টি হবে, পাকিস্তান ভেঙে চুরমার হয়ে যাবে, বাংলাদেশের সৃষ্টি হবে। ফলে ইম্পর্টেন্ট বিষয় আরো এখানে কিন্তু আছে। মাথায় রাখতে হবে বর্তমান সময়ে এমন কিছু সমীকরণ তৈরি হয়েছে যেই সমীকরণগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি না। এখন আপনাকে রাশিয়া কি চাইছে ভাবতে হয়, এখন ডিপ্লোম্যাটিক স্তরে চায়নাকে আপনাকে মন জুগিয়ে চলতে হবে, কারণ চায়নার সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে ব্যবসায়ী কারণে। আমেরিকা সত্যি বড় একটা ফ্যাক্টর, কিন্তু আমেরিকাই ভারতবর্ষকে ডিকটেট করবে সেটা হয়তো অনেক ভারতবাসী মেনে নেয় না। মনে রাখবেন আমেরিকা IMF কে ডমিনেট করে, ওয়ার্ল্ড ব্যাংককে তারা ডমিনেট করতে পারে, একাধিক সংগঠনকে তারা ডমিনেট করতে পারে, কিন্তু এই ডমিনেশন মানে ভারতবর্ষের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা ঠিক করে দেবে, সেটাও হয়তো অনেক ভারতবর্ষী চাইবেন না। এবং আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেরকম ভাবে দুর্দান্ত কাজ শেষ 5-6 বছর ধরে করেছেন, এরপরে ভারতবর্ষের আসল প্রভাবটাও হয়তো দেখিয়ে দেওয়ার সময় এসেছে। এবং 1971 না হোক 2025-এ দাঁড়িয়ে এই ভারতবর্ষ কি করতে পারে তাও কিন্তু আমরা চেনাতে পারবো। কিন্তু পাকিস্তানের সঙ্গে সিজফায়ার এই নিয়ে প্রশ্ন উঠবে। যারা 1999 সালে কার্গিল যুদ্ধ করে ধোকা দিল, যারা 2003-এ নতুন করে সিজফায়ার করে ধোকা দিয়েছে, যারা 2016-তে উড়ি করে আমাদের ধোকা দিয়েছে, যারা 2019 সালে পুলওয়ামা করে আমাদের ধোকা দিয়েছে, যারা 2021 সালে সীমান্তে ফায়ারিং করে আমাদের ধোকা দিয়েছে, সেই ধোকাবাজ কুকুরদের সঙ্গে ফের একবার সিজফায়ার এগ্রিমেন্ট ভারতবর্ষে কি মেনে নেওয়া উচিত হলো? এই প্রশ্ন কিন্তু ঐতিহাসিক এক প্রশ্ন হয়ে
বর্তমান সময়ে থেকে যাবে। যে প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো না, কারণ এই উত্তরের মধ্যে অনেকগুলো পক্ষ আসবে, যেই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সব থেকে ইম্পর্টেন্ট হলো ফুল ফেজ ওয়ার যদি এই মুহূর্তে হতো, ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার কিন্তু কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খেত। তাহলে ভারতবাসী হিসাবে আমাদের ভাবতে হবে আগে, যাই হয়ে যাক পাকিস্তানকে সরাবো, ইকোনমিক্যাল সেক্টর পরে ভাবা যাবে, অন্তত শান্তি দরকার, সন্ত্রাসের শেষ দরকার, সন্ত্রাসবাদীদের শেষ দরকার। ফুল ফেজে চলে যান নরেন্দ্র মোদী, 140 কোটি ভারতীয় রাজনৈতিক সমস্ত সমীকরণ ভুলে আপনাকে সাপোর্ট করবে। অন্তত এই ধোঁকাবাজদের এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, তাহলেই বোঝা যাবে ভারতবর্ষ আসলে আপনার দেশে ঢুকে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। আর এটাই ভারত। 1971 বলুন, 2025 বলুন, আমরা একই আছি, আমরা লড়াই করছি এবং সারা জীবন আপনারা আমাদের পায়ের কাছেই থাকবেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন।